সকলকে একত্রিত করবে একটি অভিন্ন স্বপ্নে, একটি ন্যায্য আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সংকল্পে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বিশ্বাস করে, অতীতে বিশ্বাস করেছে তরুণরাই বাংলাদেশ নির্মাণের স্বপ্ন। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় তরুণদের উপর আস্থা রেখেছে, তরুণদের উপর আস্থা রেখেছে বলে আপনারা দেখেছেন বাংলাদেশের গত 15 বছরে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই 3টি জাতীয় নির্বাচন 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের একটি নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি আমিডামি নির্বাচনে বাংলাদেশের তরুণদেরকে সংক্ষুব্ধ করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। সেই তরুণরাই 2024 সালে বুকের তাজা রক্ত দিয়ে খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে সেই তরুণদের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আস্থা রেখেছেন। আস্থা রেখেছেন আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা বিশ্বাস করি তরুণরাই বিএনপির শক্তি, পরিবর্তনের হাতিয়ার। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন উদ্যমী সৎ দেশপ্রেমিক তরুণরাই করবে আগামী বাংলাদেশ। আমরা বিশ্বাস করি তরুণরাই যেখানে যাবে সেখানে পরিবর্তনের হাতিয়ার রাখবে। বাংলাদেশের ইতিহাস তরুণদের পরিবর্তনের মুখ্য শক্তি, আজ তারা বিএনপির বড় শক্তি। আমরা বিশ্বাস করি এবং তরুণরা বিশ্বাস করে জেগে উঠেছে তরুণরা প্রশ্ন করো, নেতৃত্ব দাও, বাংলাদেশকে বদলাও। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের লাখো কোটি তরুণদের পাশে থাকবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে আজকের তারুণ্য প্রতিষ্ঠানের সমাবেশে সমবেত হয়েছেন, আপনাদের সকলের প্রতি অভিবাদন জানাচ্ছি। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জনাব রাকিবুল ইসলাম রাকিবকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহিররহমানিররহিম। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশে গত 28 সভাপতিত্ব করছেন যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি আব্দুল মুনায়েম মুন্না। গত 28 উপস্থিত থাকবেন ছাত্র দলের সক্রিয় বাংলাদেশের আগামী অনিবার্য নেতৃত্ব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সজ্জন ব্যক্তিত্বের অধিকারী আমির কস্তুর মাহমুদ চৌধুরী এবং আমাদের বিশেষ উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়জন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং উপস্থিত আজকে তারুণ্যের সমাবেশে উপস্থিত যুবদল স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতৃবৃন্দ এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের পরিচালিত নেতৃত্ব যারা নাসিরউদ্দিন নাসির, উপস্থিত রয়েছেন সিনিয়র সহসভাপতি আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া সহ সহসভাপতিবৃন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বালন সহ যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদক আহমদুল্লাহ আহমদ সহ সাধারণ সম্পাদকবৃন্দ সহ সম্পাদক সদস্যবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, জাহাঙ্গীরনগর ছাত্রদল, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, তিতুমির কলেজ, পল্টন কলেজ, বাংলা কলেজ এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ছাত্রদলের প্রতিষ্ঠাতা
হেফাজতে যাইতে এবং স্মরণ করেছি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার যে 2000-এর অধিক শহীদ হয়েছে তাদের আত্মার মাত্রা কামনা করছি এবং সেই সাথে শহীদ আসিফ শহীদ মুক্ত সহ ছাত্র দলের যে শতাধিক নেতা কর্মী শহীদ হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সাথে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ছাত্র দলের যে খুনের শিকার হয়েছে বন্ধুত্ব বরণ করেছে এবং ছাত্রত্ব শেষ করতে পারেনি তাদের বিশেষভাবে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি এবং আমার ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদ ভাই, নাসিরউদ্দিন পিন্টু, শফিউল্লাহ রহমান ভাই এবং আমাদের অত্যন্ত প্রিয়জন এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সংগঠক এম ইলিয়াস আলী ভাইকে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী উপস্থিতি, আমার বক্তব্যের শুরুতেই আমি আমার ছাত্র দলের বিগত 15.5 বছরের লড়াই সংগ্রাম শেষে জুলাই আগস্ট আন্দোলনে আমরা যে নতুন ধারার ছাত্র রাজনীতি শুরু করেছি সেই নতুন ধারার ছাত্র রাজনীতি আমাদের ছাত্র দলের লক্ষ্য উদ্দেশ্য সমূহ কেন আমরা ছাত্র দল করি আজকের এই সমাবেশ থেকে ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে যাচ্ছি ছাত্র দল উৎপাদনশীল কর্মমুখী তরুণ সমাজ প্রতিষ্ঠায় রাষ্ট্রের সহায়ক হিসাবে ভূমিকা পালন করে চলেছে। সার্টিফিকেট নির্ভর পড়াশোনার বিকল্প হিসাবে কর্মমুখী শিক্ষায় মনোনিবেশ করার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্র দল নিরলস কাজ করে যাচ্ছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ এবং 1975 সালে 7 নভেম্বর এবং সর্বশেষ 2024 সালে জুলাই আগস্ট আন্দোলনের যে গণঅভ্যুত্থানে বুকে চেতনাকে বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয় ছাত্র দল রাজনীতি করে আমরা শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বাজেট বৃদ্ধির পাশাপাশি আধুনিক গবেষণা নির্মাণে ছাত্র দল নিরলস ভূমিকা পালন করে চলেছে। সেই সাথে নারী শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষানীতি প্রণয়ন এবং চাকরির ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা বৃদ্ধি তাকে আগে সচেষ্ট রয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল প্রতিটি ক্যাম্পাসে। সেই সাথে ক্যাম্পাসগুলোতে ক্রীড়ার সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য বেশ কিছু কর্মসূচি পালন করেছি ইতিমধ্যে এবং সুস্থ দ্বারা বেশি সাংস্কৃতিক চর্চার ব্যক্তি ঘটানোর জন্য আমরা বেশ করে চলেছি এবং সেই সাথে ক্যাম্পাসগুলোতে লাইব্রেরির মান ও সংখ্যা বৃদ্ধি করা এবং বিজ্ঞান ভিত্তিক পড়াশোনার অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ জাতীয় ছাত্র দল ক্যাম্পাসে রাজনীতি করে এবং সেই সাথে বাংলাদেশের সকল ধর্ম বিশ্বাসের মানুষ পুষ্টি সহ সকল জাতি পুষ্টি আশা আনন্দে ধারণ করে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য সফল করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ছাত্র দল জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় আমরা প্রায় 1500 শিক্ষা প্রতিষ্ঠানে নতুনভাবে আমরা কমিটি গঠন করতে সক্ষম হয়েছি। আরো হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের এবং রানিং স্টুডেন্টদের দিয়ে আমরা কমিটি গঠন করার জন্য আমরা কাজ করে চলেছি এবং সেই সাথে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জাতীয় ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের পরিমাণে তাদের অধিকার বাস্তবায়নে নিরলসভাবে সেই প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি কাজ করে চলেছে। আগামীতে সেই ধারা অব্যাহত থাকবে। সংগ্রামী উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতেই এই সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার মেধাবী ছাত্র দলের সাহিত্য পড়াশোনা বিষয়ক সংগঠক সারিয়ার আলম সামনে হত্যা করা হয়েছে তার আমাদের সে বিক্ষোভ প্রতিবাদের মুখে আমরা দেখেছি বিএনপি কমিশনার একটি বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন রহস্য উন্মোচন হয়েছে, সাম্য হত্যার রহস্য উন্মোচন হয়েছে। আমরা আজকের সমাবেশ থেকে বিএনপি কমিশনারের বক্তব্যকে ছাত্রদল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং যারা সত্যি অর্থে দোষী তাদের মাধ্যমে আমরা সাম্য হত্যার আবারও সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং সেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাম্য হত্যা পুনরায় বিচার দাবি
করেছি, তার পরিবারও এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। ছাত্রদল আনুষ্ঠানিকভাবে আমরা ডিএমপি পরিষদের বক্তব্য প্রত্যাখ্যান করলাম। আমাদের সাম্যহত্যার বিচারের দাবিতে ছাত্রদলের কর্মসূচি চলমান থাকবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন সর্বশেষ আমরা এই রাজধানী ঢাকাতে আমাদের দুইজন ভাইকে হারিয়েছি। শাহরিয়ার আলম সাম্য এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বরিষ্ঠ নেতৃত্ব পারভেজকে হত্যা করা হয়েছে। শুধু এই দুটো হত্যা করে ক্ষান্ত হয়নি, আমরা দেখেছি সর্বশেষ গত পরশুদিন এই পৃথিবীর কলেজে গুপ্ত সংগঠনের 8 থেকে 10 জন মিলে প্রিন্সিপালের রুম তালা লাগিয়ে দেয়। কুয়েটে ছাত্রদলের কর্মীর উপর হামলা করা হয়েছে হত্যার উদ্দেশ্যে। শুধু তাই না, আমরা দেখেছি গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম ধারার সংগঠনের উপর হামলা চালানো হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রদলের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমাদের যদি ধৈর্যের বাদ ভুলে যায়, কাউকে শান্তিতে থাকতে দেব না। যারা গুপ্ত সুপ্ত সকলের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা আরেকটি বিষয় স্পষ্ট করছি, যদি সাম্যহত্যার বিচার না পাই এবং এই ক্যাম্পাসে এই শিবিরের হামলা এবং গুপ্ত রাজনীতির নামে অপরাজনীতি চলমান থাকে, সাম্যহত্যার বিচার সহ বিগত 15.5 বছরে ছাত্রদলের যে সকল নেতাদের গুম এবং খুন হয়েছে তাদের যদি বিচার করা না হয় এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের যদি বিচার করা না হয়, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, প্রয়োজনে এই নির্দলীয় ইউনিট সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করে বাংলাদেশ। আমরা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিসিসিআই সহ সকলের নিকট 9.5 মাস যাবৎ আমরা বারবার আকুতি জানিয়েছি ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করা। কিন্তু আমরা লক্ষ্য করছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আজকে এই তরুণ নেতৃত্ব দাবি করে এবং এই শিবিরে যারা রয়েছে, তারা এই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের আখড়া হিসেবে পরিণত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার ব্যতীত ডাকসু সহ কোন ছাত্র সংসদের সুষ্ঠু হবে বলে আমরা বিশ্বাস করি না। সেখানে আবারও বলছি, আমরা 9.5 মাস আমরা অপেক্ষা করেছি, আমরা সময় দিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দিয়েছি। এখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দেব না, আমরা সরাসরি নির্দলীয় সরকারের ইউনিট সাহেবের সঙ্গে যারা দায়িত্ব রয়েছে সেই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন ঘোষণা করব। সংগ্রামী উপস্থিতি, সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তবুও ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজধানী ঢাকা সহ বাংলাদেশের আনাচে কানাচে এখনো তারা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে এবং প্রতিনিয়ত তারা কর্মসূচি পালন করে যাচ্ছে। এই রাজধানী ঢাকা সহ সারা দেশে ছাত্রলীগকে প্রতিহত করার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। কিন্তু বৈষম্য এবং শিবির সহ যারা রয়েছে, যারা ছাত্রলীগের পুনর্বাসনে কার্যকলাপে লিপ্ত রয়েছে, তারা এখন পর্যন্ত একজন ছাত্রলীগের কর্মীকেও তারা প্রতিহত করতে পারেনি। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। বক্তব্যের শেষ পর্যায়ে বলতে চাই, জুলাই আগস্ট আন্দোলনের বেড়ে ওঠা যে ঐক্য ছাত্র সংগঠন ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে তারা বিনষ্ট করলো। আজকে কেন ছাত্র সংগঠন ঐক্য নেই, কারা দায়ী? সেখানে ছাত্র সমাজের উপর আমরা তাদের বিবেকের উপর দিয়ে দিলাম যে তারা বিচার করবে আজকের এই ঐক্য বিষয়ে কারা দায়ী। কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জুলাই আগস্টকে নিয়ে যারা উপদেষ্টা পদে আসীন হয়েছে, সেই একজন উপদেষ্টা ইন্ডিয়া ইতিমধ্যে হাজার দুর্নীতি প্রমাণিত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করার জন্য শুধুমাত্র ইতিহাস নয়, সেই উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যদি আমাদের এই ধৈর্য সহনশীলভাবে বক্তব্যে যদি আপনারা কর্ণপাত না করেন, যে ভাষায় কথা বলতে হবে ছাত্রদল সেই ভাষায় ঢাকার রাজপথে কথা বলবে। সবাইকে আগামীতে আবারও সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের
এক এবং ঐক্যবদ্ধ থাকার এবং শারীরিক ও মানসিক প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি এবং যাওয়ার আগে ছাত্র দলের স্লোগান দিয়ে যেন বক্তব্য শেষ করব। আপনারা সবাই ছাত্র দলের স্লোগানে স্মরণ করে দেবেন শহীদ ওয়াসিম শহীদ মুদ্রাকে। এই আন্দোলনের কোনো দল আছে? ওই আন্দোলনের কোনো দল আছে? ওই শহীদ জিয়ার কোনো দল আছে? ওই খালেদা জিয়ার মনোবল আছে? শহীদ ওয়াসিমের কোনো দল আছে? ইলিয়াসের কোনো দল আছে? ওই সাম্য ভাইয়ের কোনো দল আছে? ওই পারভেজ ভাইয়ের কোনো দল আছে? সেই দল আন্দোলনে সংগ্রামে রাজপথে লড়াই করে রক্ত দেয়, গুম হয়, ক্যাম্পাসে সেরা দল হাসিনার ভয়ের দল। আমরা সত্যি আমরা বল জিয়ার সৈনিক। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীরুত্তম অমর হোক। মা মাটি ও মানুষের নেত্রী আবশ্যক দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ছাত্র দলকে সুশৃঙ্খলভাবে শেষ পর্যন্ত আহ্বান বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় সমাবেশ, ছাত্র দলের সভাপতি বক্তব্য দিয়েছেন। ছাত্র দলের ভাইরা আপনাদের হাতের পতাকাগুলো একটু দেখার আওয়াজ করেন। যুব দলের ভাইরা আওয়াজ করেন, পতাকা কোথায়? স্বেচ্ছাসেবক দলের ভাইরা পতাকা কোথায়? আমাদের মাঝে এখন আমাদের সাথে যোগ দিবেন গত 16 বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বাংলাদেশের মেহনতি মানুষের কাছে যিনি দাঁড়িয়েছিলেন একমাত্র নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত হয়েছেন। জনাব তারেক রহমান ওই আলোচনা নেতা আসছেন, ওই জুলাই আলোচনা নেতা আসছেন, ওই সাড়ে 15 বছর নেতা আসছেন, ও সেই নেতা তারেক রহমান। তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান ফিরে দেশে আসবে, ফিরে বাংলাদেশে। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। তারেক রহমান ফিরে দেশে আসবে, ফিরে বাংলাদেশে। সংগ্রামী সমাবেশ, ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। সংগ্রামী সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী বিসর্জন দিয়েছে সেই সমস্ত বীর যোদ্ধাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। নির্ভর বাংলাদেশে একটি এমন স্বাধীন, সার্বভৌম, কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। সেই রাষ্ট্রে এই তরুণরাই হবে মূল চালিকা শক্তি। আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছিল, সেই জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা লক্ষ্য করছি। অত্যন্ত সুকৌশলে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা চলছে। আমরা বলতে বসছি
ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারের কথা, নির্যাতনের কথা আমরা বলতে বসছি। এই ফ্যাসিবাদী আমলের লুটপাট দুর্নীতির কথা, গুম খুন অপহরণের কথা। আমরা রক্ত দিয়েছি, এদেশের মানুষ রক্ত দিয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। এদেশের মানুষ রক্ত দিয়েছে আইনের শাসন জারি করার জন্য। আমরা রক্ত দিয়ে সংগ্রাম করেছি আদালতের রায়ের সুষ্ঠু বাস্তবায়ন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আজকে আইনের শাসন হুমকির মুখে নেগে। আমরা দেখতে পাচ্ছি আদালতের রায় কার্যকর করা হয় না। সেই পরিস্থিতিতে আমরা আহ্বান জানাবো, আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি, গণতন্ত্রের পক্ষে সকল শক্তির মধ্যে দৃঢ় ইস্পাত দৃঢ় আমরা সংকল্প তৈরি করি, ঐক্য তৈরি করি। বাংলাদেশের সামনে যাতে কোনোদিন আবার নব্য স্বৈরাচারের উৎপাদন না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। আমরা সেই রকম একটি সংবিধান চাই, সেই রকম একটি রাষ্ট্র কাঠামো চাই, সেই রকম রাষ্ট্র সংস্কার করতে চাই, যে রাষ্ট্রের মধ্যে আর কোনোদিন কোন স্বৈরাচারের উৎপত্তি হবে না, আর কোনোদিন সংসদীয় ফেরারের উৎপত্তি হবে না, আর কোনোদিন রাষ্ট্রে স্বৈরাচারের ফ্যাসিবাদের উৎপত্তির কোন প্রজনন স্থল হবে না। এই দেশে আমরা জানি 200 বছরের ব্রিটিশ শাসনের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে লুটপাট করেছিল তার চাইতেও বহুগুণ লুটপাট করেছে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি। তারা বিগত 15-16 বছরে প্রতি বছর 2 লক্ষ কোটি টাকা করে মোট প্রায় 30 লক্ষ কোটি টাকা এদেশের জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে। তারা 4 লক্ষ কোটি টাকা ব্যাংকের খেলাপি ঋণ রেখে দিয়েছে, দেশের মানুষের টাকা লুটপাট তছরূপ করেছে। মেগা প্রকল্পের নামে 2,80,000 কোটি টাকা মেগা দুর্নীতি করেছে এই ফ্যাসিস্ট হাসিনা। তারা বাংলাদেশে যে রকম রাজনৈতিক বিবেচনায় ব্যাংকিং খাতে লোন দিয়েছে, ঋণ দিয়েছে, সেই ঋণ দিয়ে 24টা পদ্মা সেতু করা যেত, এই কথা আমি বলছি না। এই সমস্ত তথ্য দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র কমিটির রিপোর্টে প্রদান করা হয়েছে। আমরা আজকে আওয়ামী দুর্নীতির ইতিহাস মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই। আমরা যেন পরস্পর ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত শক্তি আছে তারা যেন আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের একমাত্র শত্রু, রাজনীতির শত্রু, এই দেশের গণশত্রু শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রতিহত করেছিল বলে এইটাই আমাদের শপথ হোক। আর আওয়ামী লীগের ইতিহাস যদি বলতে চাই আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ কোনদিন গণতন্ত্র বুঝেনি। গণতন্ত্র তারা বিলুপ্ত করেছে, স্বৈরতন্ত্রের তারা প্রতিষ্ঠা করেছে। তারা বাংলাদেশের হত্যা যজ্ঞের রাজনীতি করেছে, কখনো রক্ষী বাহিনীর মাধ্যমে, কখনো রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে, কখনো ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে। আমরা যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি, আমরা যারা আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 15-16 বছর বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম করেছি, তারা আমরা আজকে কোন কোন দেশের নাকি এজেন্ট হয়ে গিয়েছি। এই সমস্ত বয়ান কারা করছে? যারা আমাদের বক্তব্য মনে করে এদেশের গণতন্ত্রের পক্ষে কথা, যারা মনে করে আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার পক্ষে কথা বলছি, তারা মনে করে তারা তার বিরুদ্ধে। আমরা বুঝি এই দেশে পরস্পরের মধ্যে
বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার পায়তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রোডম্যাপ চেয়েছি। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি, সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারংবার করতে পারব। আমরা আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, আদালতের রায় কার্যকরের মধ্য দিয়ে ইশরাক হোসেনের শপথ পাঠ করাবে। এই সরকার নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করবে। অন্যথায় যদি এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে, নির্বাচনের দাবিতে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয়, সেটা হবে ইতিহাসে একটি দুর্ভাগ্যজনক অধ্যায়। আমি আর বেশি বক্তব্য দেব না, সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে জাতীয় ঐক্য গড়ে তুলেছি, সেই ঐক্যকে শক্তিতে পরিণত করি। আমরা আমাদের একমাত্র দাবি হোক সবার আগে বাংলাদেশ। আমরা এই তারুণ্যের শক্তি দিয়ে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাব, শান্তি, প্রগতি, সমৃদ্ধি এবং একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় আমাদের সকলের সম্মুখভাবে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। খোদা হাফেজ। সমাবেশ আমরা কিন্তু 17 বছর লড়াই করেছি। এই সামান্য বৃষ্টি আমাদের কাছে কিছুই না। কর্মী ভাইরা যেখানে আছে সেখানে বসে থাকবেন। আমাদের মাঝে জাতীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী যুগ্ম মহাসচিব জনাব হাবিবুল মনির খান সোহেল, বিপ্লবী যুগ্ম মহাসচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী, বিপ্লবী যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম আজাদ, যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক, যিনি অনুষ্ঠানের সমন্বয়ের দায়িত্ব পালন করছেন, জনাব সুলতান সালাউদ্দিন যুব, এবং ছাত্র বিষয়ক সম্পাদক আরেকজন, যিনি অনুষ্ঠানের সমন্বয়ের দায়িত্ব পালন করছেন, জনাব বদরুল ইসলাম বদরুল। আরেকজন আছেন যিনি সমন্বয়ের দায়িত্ব পালন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উপস্থিত আছেন আমাদের মধ্যে হাবিবুল ইসলাম হাবিব, প্রকৌশল সম্পাদক, সভাপতি শকুর, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, তথ্য বিষয়ক সম্পাদক হেলাল, এবং গবেষণা বিষয়ক সম্পাদক আমাদের কিছুদিন সাবিকুর রহমান সাহেব, ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব সাইফুল আলম মিয়া উপস্থিত আছেন। সহ সাংগঠনিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত আছেন সেলিমুজ্জামান সেলিম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মিল হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম। আমাদের মাঝে বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব হাসান মামুন উপস্থিত আছেন, সদস্য জনাব অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির, সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল,
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম সামন এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল উপস্থিত আছেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বীর চট্টগ্রামের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বৃষ্টিকে উপেক্ষা করতে হবে, বৃষ্টিকে উপেক্ষা করতে হবে। সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে থাকেন, আমরাও লিখে যাবো একটু পরে। সবাইকে থাকতে হবে, বৃষ্টিকে উপেক্ষা করতে হবে। বাংলাদেশে আজকে তারুণ্যের কি হয়েছে, তারুণ্যের সুনামি হয়েছে বাংলাদেশে। কি হয়েছে? তারুণ্যের সুনামি হয়েছে বাংলাদেশে। বন্ধুগণ, আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, বাংলাদেশে তরুণরা আজকে লক্ষ লক্ষ তরুণ যেভাবে আজকে উপস্থিত হয়েছেন, তারা একটি বার্তা দিচ্ছেন। বার্তা পরিষ্কার। কি বার্তা? বার্তা কি? বার্তা কি? বার্তা কি? গণতন্ত্র। বার্তা হচ্ছে গণতন্ত্র, এবং গণতন্ত্রের পথ হচ্ছে নির্বাচন। গণতন্ত্রের পথ কি? গণতন্ত্রের পথ কি? তাই আজকে নির্বাচন নিয়ে হেরাফেরা করা চলবে না বন্ধুগণ। ওই সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোন সুযোগ নাই। বিচারের কথা বলে রোডম্যাপ পিছানোর সুযোগ নাই। একটা ভাইয়া, এই যে বন্ধুগণ, সংস্কার সংস্কার বিএনপির আগে কেউ সংস্কারের কথা বলে নাই। 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছে। জনাব তারেক রহমান আমাদের প্রিয় নেতা 2 বছর আগে বিএনপির পক্ষ থেকে 27 দফা সংস্কারের কথা বলেছে। তারপরে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যারা রাস্তায় আন্দোলন করেছি, আমরা সবাই মিলে 31 দফা সংস্কারের কথা বলেছি। এখন যদি কেউ বলে, ওই দিন গতকাল অথবা গত পরশু একটা স্টেটমেন্ট দেখলাম, এখনো ঐক্যমত হয় নাই। আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলছি, কান খুলে শুনুন। বিষয়ে সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে, সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ, আর কেউ সেই সংস্কার করতে পারবে না। আমাদের জনগণ যেখানে ঐক্যমত হবে না, যতই গুরুত্বপূর্ণ হোক, সেই ঐক্যমত বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে গুরুত্বপূর্ণ সংস্কারের সমাধান হবে। আপনাদের মাধ্যমে হবে না,
এই সমস্ত স্টেটমেন্ট আর করবেন না। আর বিচারের ব্যাপারে বলছি, আমাদের মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে? বিএনপির মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে? গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, চাকরি হারানো, ব্যবসা হারানো, পুলিশের হেফাজতে মৃত্যু, জেলখানায় চিকিৎসার মৃত্যু। সবচেয়ে বড় কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের যে শেখ হাসিনার পতনের পেছনে তার সবচেয়ে বেশি দেওয়া। এটা তো বলতে শুনি না, এটা তো বলতে শুনি না। জীবনের ঝুঁকি নিয়ে যিনি শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছেন, তারেক রহমান সাহেব সেনাপতির ভূমিকা পালন করে এই আন্দোলনকে স্বৈরাচারের পতনের যে পথ খুলে দিয়েছে, এগুলো আমাদের বুঝতে হবে। তাহলে বিচার যদি কাউকে করতে হয়, সেটা বিএনপি করবে, সেটা বিএনপি করবে। এই বিচার যদি অসম্পূর্ণ থাকে, সেই দায়িত্ব বিএনপি পালন করবে। কারণ আমাদের মতো এত কঠিন সময় কেউ অতিক্রম করে না, এত ত্যাগ কেউ স্বীকার করে না। যারা বিচারের কথা বলছে, আমি একটু বলছি কথাটা, যারা বিচারের কথা বলছে, শেখ হাসিনার যদি পতন না হতো, এই লোকগুলো কোথায় থাকতো? আপনাকে আমি একটু বলেন, শেখ হাসিনার পতন না হলে এই লোকগুলো কোথায় থাকতো? ও কেউ বিদেশে, কেউ এখানে চাকরি করত, কেউ ব্যবসা করত, আমরা থাকতাম জেলে, আমরা পেতাম ফাঁসির কাছে। সুতরাং বিচার কে করবে? বিচার আমরা করব। তোমাদের উপর কোনো ভরসা নয়, তোমাদের উপর কোনো ভরসা নয়, বিচার বিএনপি করবে। আগামী দিনে আমরা তারুণ্যের অধিকারে প্রথম অধিকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যারা জনগণের তাকে জবাবদিহি থাকবে। সেই নির্বাচন বিলম্বিত হলে এই তরুণরা জবাব দেবে। বিলম্বিত করা হয়। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগীয় জনাব সাইদুল আলম বাবুল, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে ঘোষ, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল আমাদের মাঝে উপস্থিত আছেন, সহতত্ত্ব সম্পাদক তাইফুল ইসলাম টিপি উপস্থিত আছেন, আমিনুজ্জামান খান শিমুল সহ তথ্য বিষয়ক সম্পাদক উপস্থিত আছেন, অপর্ণা রায় দাস সহ প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক উপস্থিত আছেন। উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব হাবিবুর রশিদ হাবিব, নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম রাসেল, আকরাম মোজাম্মেল হক, শামসুজ্জামান মেহেদি, ওবায়দুল হক নাসির, হায়দার আলী লেলিন, দুলাল হোসেন, ওমর ফারুক শাফিন, মোস্তাফিজুল ইসলাম বাবুর সহ জলবায়ু বিষয়ক সম্পাদক, নিপুণ রায় চৌধুরী সদস্য জাতীয় নির্বাহী কমিটি, মাহমুদ হক নান্নু সহ সাংগঠনিক সম্পাদক নির্বাহী কমিটি, অ্যাডভোকেট আমির হোসেন সদস্য। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ফকির আপুলের পরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক, নেতাকর্মী সহ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন জনাব রফিকুল ইসলাম মজনু, রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। নাইটাঙ্গেল মোড় পার হয়ে কাকরাইল মোড়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাবেক ফুটবলার জনাব আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে যারা উপস্থিত হয়েছেন। আমরা উত্তর
সদস্য সচিব সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই তারুণ্যের সমাবেশের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, সুদূর 10,000 কিলোমিটার থেকে আপনি দেখছেন। আমি আপনাকে বিনীত অনুরোধ করব, আপনি ডান দিকে তাকিয়ে দেখুন, আপনি বাঁ দিকে তাকিয়ে দেখুন। আপনার তারুণ্যের সমাবেশ আজ তারুণ্যের সমুদ্রে পরিণত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে আপনি যে নতুন ধারার জন্ম দিয়েছিলেন, আজকে থেকে 2 দশক আগে সেই নতুন ধারার রাজনীতি, তৃণমূলের রাজনীতিকে আজকে আপনি বিদেশ থেকে সকাল সন্ধ্যা মধ্যরাত সারা রাত পরিশ্রম করে তারুণ্যের আন্দোলনে পরিণত করেছেন। আপনাকে আমরা শ্রদ্ধা জানাই। আজকে এখানে বক্তব্য দেওয়ার সময় নয়, বক্তব্য দিতে আসিনি। আজকে আমরা এখানে এসেছি তারুণ্যের জয়গান গাইতে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে বিগত 1.5 দশক ধরে যে আবর্জনা সঞ্চিত হয়েছিল, যে স্বৈরাচার আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছিল, সেই স্বৈরাচারকে বিদায় দিয়ে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মুখ্য ভূমিকা পালন করেছে এদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ। কিন্তু ভুলে গেলে চলবে না, এই সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায়নি। বিগত আগস্ট এবং জুলাইতে আন্দোলনের প্রথম পর্যায়ে আমাদের বিজয় হয়েছে। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের সতর্ক করেছিলেন, আমরা বলেছিলাম যে আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। প্রথম পর্যায়ের পরে যে দ্বিতীয় পর্যায়, গণতন্ত্রে উত্তরণের যে চিরদিনের যে সংগ্রাম, সেই দ্বিতীয় পর্যায়ে হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি দীর্ঘ 15 বছর জেল জুলুম ভোগ করেছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের তৃণমূলের কর্মী পর্যন্ত কেউ বাদ যায় নাই। কিন্তু সময় পাল্টেছে, তরুণের যে সংগ্রাম, তরুণের সংগ্রামের বিজয় হয়েছে এবং আমরা এখন দ্বিতীয় পর্যায়ে আছি। এটা স্পষ্ট বুঝতে হবে, স্বৈরাচার থেকে গণতন্ত্রের রূপান্তরের পথ কিন্তু কুসুমাস্তীর্ণ নয়। এবং সেই সংগ্রামে আজকে আমাদের সামনে যে দ্বিতীয় পর্যায়ে রয়েছে, সেটি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচন যত শীঘ্র সম্ভব দিতে হবে। এই সরকারকে উপলব্ধি করতে হবে আমরা তাদের সহযোগিতা করতে চাই। আমরা কি সহযোগিতা করতে চাই? বাংলাদেশের মানুষ যেটা চায় সেটা হচ্ছে গণতন্ত্র, এবং সেই গণতন্ত্র উত্তরণের জন্য আমরা এই সরকারকে সহযোগিতা দিয়েছি, দেব। কিন্তু তাদের বুঝতে হবে যে এই সংগ্রাম, এই উত্তরণে যদি তারা বিলম্ব করে, তাহলে বাংলাদেশের আবেগময় তরুণ যুবকেরা এবং বাংলাদেশের মানুষ যারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট, তাদের যে সংগ্রাম, তাদের যে যুদ্ধ, তাদের যে অ্যাকাউন্ট
বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু পালাতে পারবে না। কাজে আমরা চাই আজকের এই সরকার তারা সফল হোক, দ্বিতীয় পর্যায়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিক এবং তারপর তৃতীয় পর্যায়ে তারা বাংলাদেশের মানুষের সঠিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুক। আমি বেশি কথা বলতে চাই না। আমি আজকে যে কথা বলেছি, আমরা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সংগ্রামে নেমেছেন, যার ৯০% বাংলাদেশের মানুষ তার আহ্বানে সফল করেছে, ইনশাআল্লাহ তার বাকি 10% আমরা রাজপথে থেকে আমরা সেই গণতন্ত্র অর্জন করব এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। প্রিয় সমাবেশ, আমাদের মাঝে অনেক বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা যাদেরকে আমাদের চোখের মধ্যে আসছে আমরা সবার নাম ঘোষণা করছি। আমাদের বিএনপি যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন উপস্থিত হয়েছেন ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেত্রী সমবায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ ওয়ারিস আলী মামুন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিএনপির সদস্য খান রবিউল ইসলাম রবি, সদস্য মশিউর রহমান বিপ্লব, রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মেজর রেজাউল করিম অবসরপ্রাপ্ত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে শেখ মোহাম্মদ শামীম জাতীয় নির্বাহী কমিটির সদস্য উপস্থিত হয়েছেন। জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সভাপতি হাসান জাফর টুইন এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ৭১ হোটেলের পেয়াদা পল্টনের রাস্তায় যেখানে জায়গা পেয়েছেন আমাদের কর্মীদের পরে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আমরা কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাই। ফকিরাপুর থেকে দৈনিক বাংলা পর্যন্ত রাজীব ভাই স্টেজের পেছনে আবার হাওয়া শুরু হয়েছে। রাজীব ভাই দেখবেন একটু প্লিজ। আমাদের এই রাস্তায় আমাদের শ্রমিক দলের সমন্বয়ক জনাব শামসুল রহমান শিমুল বিশ্বাস সহ শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আচ্ছা, যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি নির্বাহী কমিটির সদস্য জনাব মামুন হাসান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তীব্র ঝড় উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী, ছাত্র দলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে সবাই রাজপথে বসে রয়েছে। যুব দলের প্রতিটি নেতা কর্মীরা তীব্র ঝড় উপেক্ষা করে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতা কর্মী তীব্র ঝড় উপেক্ষা করে রাজপথে অবস্থান করে রয়েছে। সেজন্য আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছেন। রাজীব ভাই, পেছনের অবস্থা ভালো না। রাজীব ভাই একটু প্লিজ। তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। আজকের এই তারুণ্য সমাবেশের সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং যিনি অনেক কষ্ট স্বীকার করে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, যার দিকে তাকিয়ে আছে সামনের পথ অতিক্রম করা। অনেক পথ অতিক্রম করলে এখনো করতে পারি নাই। আমাদের সংগ্রামী নেতৃত্বে বাকি পথটুকু অতিক্রম করে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে। আমি বক্তব্য রাখবো না,
আমি বসে আছি, আপনাদের বক্তব্য শুনেছি, প্রতিজ্ঞা শুনেছি, প্রতিশ্রুতি শুনেছি। আমি আমাদের নেতা জনাব তারেক রহমান আন্দোলনের মধ্য দিয়ে এই পর্যন্ত এগিয়ে এনেছেন, বাকি পথটুকু চলার পথটুকু দিক নির্দেশনা দেবেন। আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী যত স্বল্প সময় সম্ভব বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনব। এবং আমি একটি কথাই বলবো যে ষড়যন্ত্র চলছে, তাই আমাদের ষড়যন্ত্র রুখতে হবে, গণতন্ত্র ফিরাতে হবে। এটাই হোক আমাদের প্রতিশ্রুতি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাসকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তারুণ্যের এই বিশাল সমাবেশের স্নেহপদ সভাপতি, উপস্থিত সুদূর লন্ডন থেকে আমাদের এই তারুণ্যের সভায় উপস্থিত আমাদের প্রধান অতিথি, যিনি সারা বাংলাদেশে মানুষকে আজকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করেছেন, এই তরুণদেরকে যারা, সেই তারেক রহমান, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, আমার সহকর্মী নেতৃবৃন্দ, তরুণী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের এই তারুণ্যের সমাবেশের উচ্ছ্বাস এবং যে একটা বার্তা, এই বার্তা আমাকে অত্যন্ত বেশি রকম আন্দোলিত করেছে। এই কারণে যে এই বয়সটা একদিন আমাদেরও ছিল। এই বয়সে, আপনাদের বয়সে এরশাদের সঙ্গে ফাইট দিয়ে, হাসিনার সঙ্গে যুদ্ধ করে দেশ নেত্রী বেগম খালেদাকে আমরা তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলাম। এরাই ছিল তরুণ, আমরা ছিলাম তখন তরুণ। তো আপনারাই পারবেন, আমি বিশ্বাস করি। এই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে, যারা আজকে প্রচন্ড রৌদ্র সারাদিন, অতঃপর বৃষ্টি, এর মধ্যে থেকে আপনারা যারা রাজপথ থেকে সরে যান নাই, আপনাদের পক্ষে এটা সম্ভব বলে আমি বিশ্বাস করি। প্রিয় ভাইরা, আজকে এই তরুণদের মাঝে কয়েকটি কথা আমি বলতে চাই যে এই যে সরকার, এই দেশের মানুষের আকাঙ্ক্ষিত একটি সরকার, এই দেশের গণমানুষের আস্থার একটি সরকার ছিল। কথা একটু বুঝে নেবেন সাংবাদিক ভাইরা, আস্থার প্রতীক ছিল এই সরকার। কিন্তু এই 9 মাসের কার্যক্রমে এই সরকারের কাছ থেকে আমরা কিছু পাই নাই, শুধু পেয়েছি অবজ্ঞা। এই দেশের মানুষকে এই দেশের সরকার, এই সরকার অবজ্ঞা করছে। একটু খেয়াল করে দেখবেন, এই সরকারের মধ্যে যারা আছে, আমি বলি
এই সরকার একটি ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ অর্থাৎ প্রায় 90% এই দেশের নাগরিক নয়। আন্দোলন করলে এই দেশের ছাত্র জনতা, আর কারে চেপে বসেছেন ওনারা, আমাদের ঘাড়ে চেপে বসেছেন। ওনারা বলেন সংস্কার করবেন, সংস্কার করে নির্বাচন দেবেন। এই 9 মাসে যারা পারেন নাই, 9 বছরও পারবেন না, 90 বছরও পারবেন না। সুতরাং এই দেশের জনগণের কাছে ক্ষমা আছে, আপনি দয়া করে একটি ব্যবস্থা নেন। কি ব্যবস্থা নেবেন আপনারা ভালো বলতে পারবেন। আজকে আমরা এই সরকারের কাছ থেকে কয়েকটি জিনিস আমি ব্যক্তিগতভাবে জানতে চাই। আমি অনেকদিন আগে প্রশ্ন করেছিলাম একটা মিটিংয়ে, সেন্ট মার্টিনের কি হলো, সেন্ট মার্টিনে কি হচ্ছে, সাজেকে কি হচ্ছে, এটা একটু এই সরকার আমাদের কাছে স্পষ্ট করুন। আজও সেটা করে নাই। তার মানে আমাদের দেশের একটি অংশ আজকে আমরা সেখানে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি না। আজকে কথা হচ্ছে করিডোর নিয়ে। করিডোরের লাভ কি লোকসান কি এটা দেখার আমার দরকার নাই। আমরা যেমন ছিলাম তেমনি থাকতে চাই, এর বেশি কিছু আমাদের দাবি নাই। করিডোরে কোনো প্রশ্নই আসে না। আবার নিউ মর্নিং পোর্ট দিয়ে দিচ্ছেন, উনি বলছেন ভালো লোকের হাতে ভালো জিনিসটি দিতে হবে। তো এখন যারা অভিজ্ঞ ডিপি ওয়ার্ল্ড নিয়ে আসতেছেন, আমরা কি বুঝি না এরা কারা? আমরা বুঝি সেন্ট মার্টিন, সাজেক, করিডোর, ডিপি ওয়ার্ল্ড, আপনার স্টার্লিং, আমরা বুঝি আপনি কি করতে চাচ্ছেন। এই দেশের মানুষকে বোকা ভাববেন না। এই দেশের মানুষ বোকা নয়। স্টার্লিং ছাড়া আমরা চলেছি এতদিন, ওয়াইফাই ছাড়াও চলেছি, দেশ ভালোই ছিল। এখন স্টার্লিং আনছেন কার জন্য? আনছেন ওই আরাকান আর্মির জন্য। করিডোর কার জন্য? এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে। সেন্ট মার্টিন কার জন্য? বিদেশি কোন সেবা দাসদের হাতে তুলে দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, এই তরুণ সমাজ, এই যুবক সমাজ যদি আমার কথা বুঝে থাকেন, একজন তরুণ বেঁচে থাকতে হলেও বেঁচে থাকতো এই দেশের ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো বিঘ্নিত হতে দেব না। কেউ কেউ বলেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে। আমি একটু জানতে চাই কি ধরনের পরিবর্তন হবে? মানচিত্র কি বড় হবে না ছোট হবে? এটা একটু দয়া করে ব্যাখ্যা করবেন। ওদের কাজ কর্ম কথাবার্তায় মানুষের ভিতরে, দেশপ্রেমিক মানুষের ভিতরে আজকে ভীতির সঞ্চার হয়েছে। আমরা যখন ভোটের কথা বলি, ওরা তখন সংস্কারের কথা বলেন, 9 মাসে সংস্কার করতে পারলেন না। আমরা যখন কাজের কথা বলি, তখন ওরা অপকর্মের কথা বলেন, আপনারা শেষ করতে পারেন না। আপনারা কোনো কাজ শেষ করতে পারবেন না, কারণ আপনারা এখন সকলেই এই সরকারের অভ্যন্তরে মাথা থেকে পচন ধরেছে। এই সরকারের মাথা থেকে পচন ধরেছে, নিচ পর্যন্ত পৌঁছে গেছে। এই সরকার যদি এইভাবে চালায়, আরো আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। সুতরাং নির্বাচন অবশ্যই দরকার। নির্বাচনে যে কোনো দল আসুক, একটা নির্বাচিত সরকার হাতে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নির্বাচন অবশ্যই দরকার। নির্বাচনে যে কোনো দল আসুক,